Hello friends, welcome to my YouTube channel, The Web Education. So friends, target upper primary TET, Group C, Group D বা WP, KP বা সেন্ট্রালি যে কোনো এক্সামের জন্য যে মিক্সড জিকে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। অর্থাৎ এখানে মোট 40টার মতো জিকে প্রশ্ন থাকবে এবং সবগুলো কিন্তু বাছাই করা এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষা এবং প্রিভিয়াস ইয়ার অনেক পরীক্ষাতে যেগুলো এসছে সেই প্রশ্নগুলি করানো হচ্ছে। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে এমসিকিউ আকারে রয়েছে, কোনো ডিটেলস আলোচনা হয়নি, শুধুমাত্র এমসিকিউ আকারে যে প্রশ্ন উত্তর সেই আলোচনা করে রয়েছে। এবং এর ডিটেল ক্লাসও কিন্তু চ্যানেলে প্লেলিস্টে যারা ভিজিট করেছো বা এখনও পর্যন্ত যারা পুরনো স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই জানো যে চ্যানেলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা সাইকোলজি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্যাডাগজি সমস্ত চ্যাপ্টার অধ্যায়ভিত্তিক আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট বা সি টেট বা কেবিএস যে কোনো টিচিং এক্সাম এবং কম্পিটিটিভ আদার্স যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য ক্লাস করানো হচ্ছে সিলেবাস ধরে ধরে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং এই যে এমসিকিউ সিরিজটা শুরু করেছি মিক্সড জিকে সিরিজ, এটাও কিন্তু সকলে দেখো, এখান থেকেও কিন্তু অনেক হেল্প পাবে, কারণ প্র্যাকটিস একটা অবশ্যই দরকার এবং যার জন্য আমি মিক্সড জিকে সিরিজের প্র্যাকটিস সেটটাও রেখেছি তোমাদের সামনে। তো প্রথমে বলে রাখি ক্লাসটা শুরু করার আগে যে যারা চ্যানেলে নতুন আছো এবং ভিডিওটা নতুন দেখছো অবশ্যই প্রথমে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর সাথে সাথে বলবো যে চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করো, কারণ এই ধরনের প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এত কষ্ট করে যখন তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকতে পারো সকলে। আর এই ক্লাসগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তোমরা দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, সেখানে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সাথে সাথে যে ক্লাসগুলো হচ্ছে তার ক্লাসের প্লেলিস্টের লিঙ্কও কিন্তু প্রোভাইড করা হবে। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে এবং নলেজ বুস্ট হবে। তো আজকে হচ্ছে এই ক্লাসটার দ্বিতীয় নম্বর ক্লাস এবং দ্বিতীয় নম্বর ক্লাসের যে প্রশ্নগুলো রয়েছে সে একটা দেখো এবং প্রত্যেকে কমেন্ট করে উত্তর দাও যে কোন উত্তরটা, কোন প্রশ্নের জন্য কোন উত্তরটা হবে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে যে রামচরিত মানস গ্রন্থের রচয়িতাকে। এর আগের দিন আমরা রামচরিত সম্পর্কে জেনেছি, আজকে জানবো সেটা হচ্ছে রামচরিত মানস। এখানে আমি বলে রাখি যে এখানে হিস্ট্রি, জিওগ্রাফি বা সায়েন্সের পার্ট বা এনভায়রনমেন্টাল স্টাডি যে ইভিএস, সেখান থেকে প্রত্যেকটা যে সাবজেক্ট সেই সাবজেক্টে কিন্তু মিক্সড জিকে এখানে কিন্তু করানো হচ্ছে। তো প্রথম প্রশ্নের উত্তরে কমেন্ট বক্সে কমেন্ট করো যে রামচরিত মানস গ্রন্থের রচয়িতাকে। দেখো অপশান এতে সন্ধ্যাকর নন্দী, অপশান বিতে তুলসীদাস, অপশান সিতে বিলহন এবং অপশান সিতে কলহন। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, এক্ষেত্রে একের দাগের সঠিক উত্তর যাবে তোমাদের অপশান বি, অর্থাৎ তুলসীদাস। রামচরিত মানস গ্রন্থটি লেখেন তুলসীদাস এবং যদি বলে শুধু রামচরিত সেটা হবে সন্ধ্যাকর নন্দী। এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে যদি সন্ধ্যাকর নন্দী বলে তাহলে শুধু হবে রামচরিত, কী হবে রামচরিত। এটা যদি শুধু বলে রামচরিত তাহলে হবে সন্ধ্যাকর নন্দী, আর যদি বলে রামচরিত মানস তখন হবে তুলসী দাস। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন। ইতিহাস থেকে একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে, কারণ যে কোনো পরীক্ষাতে ডাব্লিউপি বলো বা কেপি বলো বা ডাব্লিউবিপিএসসি যে কোনো এক্সাম বা হিস্ট্রি থেকে যে সমস্ত এক্সাম প্রশ্ন আসে সেখানে কিন্তু বেশি প্রশ্ন ইতিহাস থেকে অবশ্যই আসে। তো এই যে এলাহাবাদ প্রশস্তি এটি কে রচনা করেন, কমেন্ট করো অপশানগুলো দেখে নিয়ে। দেখো অপশান এতে রয়েছে হরিসেন, অপশান বিতে মেগাস্তিনিস, অপশান সিতে রয়েছে লক্ষণ সেন এবং অপশান ডিতে রয়েছে বল্লাল সেন। তো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন না, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন অপশান এ, অর্থাৎ হরিসেন। হরিসেন এলাহাবাদ প্রশস্তি কিন্তু রচনা করেন। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে না, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে। অপশান এতে দেখো স্কন্দগুপ্ত, অপশান বিতে দেখো কী রয়েছে, অপশান বিতে রয়েছে শ্রীগুপ্ত, অপশান সিতে সমুদ্রগুপ্ত এবং অপশান ডিতে কোনোটি নয়। তো এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত রয়েছে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 3 দাগের অপশান সি, অর্থাৎ সমুদ্রগুপ্ত সম্পর্কে বর্ণিত রয়েছে এলাহাবাদ প্রশস্তি। কে লেখেন, হরিসেন। এই দুটোই কিন্তু প্রশ্ন আসে, মনে রাখবে। নেক্সট দেখো তারপর 4 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি। তো কমেন্ট করো ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি। অপশান এ সিন্ধু সভ্যতা, অপশান বি হরপ্পা সভ্যতা, অপশান সি মেহেরগড় সভ্যতা নাকি অপশান ডি মাহি সভ্যতা। তো ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি না, 4 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ মেহেরগড় সভ্যতা হচ্ছে
ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে না, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এটাও কিন্তু বিবিএ প্রশ্ন। তো মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? দেখো অপশানগুলো। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে হিস্ট্রি যে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস, সেই ক্লাস কিন্তু ডিটেলস করানো হচ্ছে, যেখানে অনলাইনার এবং ডিটেলসভাবে বোঝানো হচ্ছে, যেখানে মেহেরগড় সভ্যতা বা সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, তারপরে ষোড়শ মহাজন পদ, তারপরে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, কালকে আবার করেছি মগধের যে রাজবংশ রয়েছে সেই রাজবংশের মধ্যে প্রথম 3টা রাজবংশ আলোচনা হয়েছে। এরপর ডিটেলস কিন্তু পার্ট ওয়াইজ একদম সিলেবাস এবং টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে। তো অবশ্যই ক্লাসগুলো কিন্তু দেখো। তো মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? অপশান এতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশান বি দয়ারাম সাহানি, অপশান সি জা ফ্রাসোয়া জারিজ, নাকি অপশান ডি কে এম পানিক্কর। তো এক্ষেত্রে 5-এর দাগের সঠিক উত্তর কী হবে না, 5-এর দাগের সঠিক উত্তরে যাওয়া অপশান সি, অর্থাৎ জা ফ্রাসোয়া জারিজ এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশান এতে দেখো প্রাচীন প্রস্তর যুগ, অপশান বিতে কী রয়েছে দেখো, অপশান বিতে রয়েছে তাম্রপ্রস্তর যুগ, অপশান সিতে রয়েছে প্রস্তর যুগ, নাকি অপশান ডিতে নব্যপ্রস্তর যুগ। তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? না, এর সঠিক উত্তর যাবে 6-এর দাগের অপশান বি, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের কিন্তু সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো তারপরে 7 নম্বর প্রশ্ন কি বলছে যে হরপ্পা সভ্যতার বা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? এটা কিন্তু আমি তোমাদের ক্লাসে ডিটেলস ক্লাসে কিন্তু ডিসকাস করেছিলাম যে হরপ্পা সভ্যতার বা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি। তো অপশান এতে কী রয়েছে দেখো তাম্রলিপ্ত, অপশান বিতে লোথাল, অপশান সিতে কালিকট, নাকি অপশান ডিতে কোনোটি নয়। তো অবশ্যই কী হবে সঠিক উত্তর, যারা ক্লাস করেছে অবশ্যই জানো। এক্ষেত্রে সঠিক উত্তর যাওয়া অপশান বি, অর্থাৎ লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতা বা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি, লোথাল। নেক্সট 8 নম্বর প্রশ্ন কী রয়েছে না, মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ কী? তোমরা কমেন্ট করে জানাও যে হরপ্পা সভ্যতা বা হরপ্পা কথার অর্থ কী। ওকে, তো দেখো মহেঞ্জোদারো কথার অর্থ কী। অপশান এ মৃতের ঘর, অপশান বিতে রয়েছে মৃতদেহ, অপশান সিতে রয়েছে মৃতের স্তূপ, নাকি অপশান ডিতে কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে কি 8-এর দাগের না, মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে অপশান সি, অর্থাৎ মৃতের স্তূপ বলা হয় বা মৃতের ঢিবিও বলা হয়। অনেক সময় কী হয় মৃতের ঢিবি, এই ঢিবিও কিন্তু পড়ে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপির নাম কি? হরপ্পা সভ্যতার লিপির নাম কি? অপশান এতে দেখো কী রয়েছে সিন্ধু লিপি, অপশান বিতে কী রয়েছে হাতি গুম্ফা লিপি, অপশান সিতে মেহেরগড় লিপি, নাকি অপশান ডিতে কোনোটি নয়। সেক্ষেত্রে 9 দাগের সঠিক উত্তর কী হবে না, হরপ্পা সভ্যতার যে লিপি সেটির নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ, অর্থাৎ সিন্ধু লিপি হচ্ছে হরপ্পা সভ্যতার লিপির নাম। অপশান এ হচ্ছে 9 দাগের সঠিক উত্তর। ওকে, নেক্সট তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? অপশান এতে পুরাণ, অপশান বিতে মহাভারত, অপশান সিতে রামায়ণ, নাকি অপশান ডিতে ঋগ্বেদ। তো ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? এক্ষেত্রে 10 থেকে সঠিক উত্তর যাবে অপশান ডি, অর্থাৎ ঋগ্বেদ। তো একটা কথা বলে রাখি, যে ক্লাসগুলো করাচ্ছি প্রত্যেকটা কিন্তু 100% যে কোনো পরীক্ষাতে আসা প্রশ্নগুলোই কিন্তু করানো হচ্ছে, এবং এই প্রশ্নগুলো আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ক্লাস যে জিকে সিরিজটা শুরু করেছি অবশ্যই দেখো, এখান থেকে অনেক নলেজ বুস্ট হবে, কারণ এমসিকিউ আকারে যখনই দেখবো আমাদের স্মরণ শক্তির মধ্যে বেশি থাকবে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো, তার সাথে যে ডিটেলস ক্লাস করানো হচ্ছে যেখানে সিলেবাস অনুযায়ী এবং টপিক ওয়াইজ যে ক্লাসগুলো, তো সেগুলো অবশ্যই দেখবে। ওকে, নেক্সট দেখো তারপরে 11 নম্বর প্রশ্ন, যে কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল? এটা কিন্তু আপার প্রাইমারি টেটের প্রশ্ন, এটা আপার প্রাইমারি টেটের কিন্তু প্রশ্ন 2000 এর আগে যে আপার প্রাইমারি হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসছে যে কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল। দেখো অপশানগুলো কী রয়েছে, অপশান এতে মহেঞ্জোদারো, অপশান বিতে মেহেরগড়, অপশান সিতে মেসোপটেমিয়া, এবং অপশান ডিতে মিশরীয় সভ্যতা। তো কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল? এক্ষেত্রে 11 দাগের সঠিক উত্তর যাবে অপশান বি, অর্থাৎ মেহেরগড় সভ্যতা ছিল হরপ্পা বা সিন্ধু সভ্যতার পথিকৃত। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, সায়েন্স থেকে একটা প্রশ্ন,
যে নিচের কোনটি মাত্রাহীন রাশি? নিচের কোনটি মাত্রাহীন রাশি? অপশান এতে রয়েছে দ্রুতি, অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে ক্ষমতা, অপশান সিতে রয়েছে ঘনত্ব, নাকি অপশান ডিতে কোণ? তো নিম্নের কোনটি মাত্রাহীন রাশি? এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে 12 দাগের অপশান ডি, অর্থাৎ কোণ হচ্ছে একটা মাত্রাহীন রাশি। ওকে, নেক্সট আবার সায়েন্সের একটা প্রশ্ন, 13 দাগের প্রশ্ন কি বলছে? যে তড়িতের উত্তম, এর উত্তম হবে উত্তম 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 পরিবাহী কোনটি বা সুপরিবাহী কোনটি? অপশান এতে পরিশ্রুত গরম জল, অপশান বিতে পাতিত জল, অপশান সিতে পরিশ্রুত জল সাধারণ উষ্ণতায় হবে, এটা উষ্ণতা, টাইপিং মিস্টেক একটু হয়েছে, এবং অপশান ডিতে লবণাক্ত জল। তো এটা কিন্তু ডাব্লিউপির প্রিভিয়াসের প্রশ্ন, এই প্রশ্নটা। তো নিম্নের বলছে কোনটি তড়িতের উত্তম পরিবাহী? না, এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান 4 দাগের ডি, অর্থাৎ লবণাক্ত জল হচ্ছে তড়িতের উত্তম পরিবাহী। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়? তো নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়? অপশান এতে ভারী জল, অপশান বিতে ক্যাডমিয়াম, অপশান সিতে গলিত সোডিয়াম, নাকি অপশান ডিতে গ্রাফাইট? সেক্ষেত্রে 14 দাগের সঠিক উত্তর হবে নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ গলিত সোডিয়াম। গলিত সোডিয়াম তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? তো তড়িৎ বিশ্লেষণের কাজে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? তো দেখো কী রয়েছে? অপশান এতে পোটেনশিওমিটার, অপশান সিতে এটা অপশান বি হবে, এটা অপশান বি করে, এটা অপশান বি, এটা অপশান সি। অপশান বিতে ভোল্টামিটার, অপশান সিতে অ্যামমিটার, এবং অপশান ডিতে রয়েছেও ভোল্টামিটার। তো এক্ষেত্রে 15 দাগের সঠিক উত্তর কী হবে? তাপ নিয়ামক রূপে ব্যবহৃত হয়। আর 15 দাগের সঠিক উত্তর যাবে অপশান কি? বি, অর্থাৎ ভোল্টামিটার। এখানে ভোল্টামিটার হবে, এটা কেটে দাও, এটা কেটে দাও, অপশান বি ভোল্টামিটার। ওকে, নেক্সট দেখো তারপরে প্রশ্ন 16 দাগের কি বলছে? না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কী হবে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কী হবে? অপশান এতে সংকট কোণের সমান, অপশান বিতে সংকট কোণের চেয়ে ছোট, অপশান সিতে সংকট কোণের চেয়ে বড়, নাকি অপশান ডিতে কোনোটি নয়? তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কী হবে সবসময়? এক্ষেত্রে 16 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সংকট কোণের চেয়ে বড় হবে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে? খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয়। এটা আমরা দেখবে যারা নতুন বাড়ি বানায় তাদের কিন্তু এটা দেখা যায়, বা খালি ঘর হলেই হয়। তো খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয়, একে কি বলা হয়? অপশান এতে রয়েছে দেখো অনুরণন, এটা কিন্তু অপশানগুলো চেঞ্জ হয়ে গেছে, এটা সি হবে। অপশান বিতে রয়েছে প্রতিফলন, অপশান সিতে রয়েছে প্রতিসরণ, এবং অপশান ডিতে রয়েছে প্রতিধ্বনি। তো এক্ষেত্রে 17 দাগের সঠিক উত্তর কী হবে? না, 17 দাগের সঠিক উত্তর যাবে অপশান কি? এ, অর্থাৎ অনুরণন হচ্ছে কি? এটা হচ্ছে খালি বড় ঘরে যে শব্দ করলে বারবার কিন্তু শোনা যায়। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। একটু অপশানগুলো একটু গোলমাল হয়েছে টাইপিংয়ে, তো এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। আমি আশা করছি পিডিএফ দেওয়ার সময় ঠিক করার চেষ্টা করব। নেক্সট দেখো তারপরে 18 দাগের প্রশ্ন কি বলছে? না, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? অপশান এতে পৃথিবীর কেন্দ্রে, অপশান বিতে খনিগর্ভে, অপশান সিতে নিরক্ষ অঞ্চলে, নাকি অপশান ডিতে মেরু অঞ্চলে? তো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? না, 18 দাগের সঠিক উত্তরে যাবে অপশান ডি, অর্থাৎ মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে? না, নিচের কোন পদার্থটির গলনাঙ্ক হিমাঙ্ক নেই বলেছে? নেই, এই নেইবাচক শব্দগুলো কিন্তু পড়বে। তো নিম্নের কোন পদার্থটি গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই? অপশান দেখো, অপশান এতে লোহা, অপশান বিতে মোম, অপশান সিতে বিসমাথ, এবং অপশান ডিতে অ্যান্টিমনি। তো কোন পদার্থটি গলনাঙ্ক এবং হিমাঙ্ক উভয় নেই? এক্ষেত্রে 19 দাগের সঠিক উত্তর যাবে অপশান বি, অর্থাৎ মোমের কিন্তু হিমাঙ্ক এবং গলনাঙ্ক উভয় নেই। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন,
দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? ভিভিআই এটা কিন্তু করে রাখো, যে কোনো পরীক্ষাতে আসে এই প্রশ্নটা। তো দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? অপশান এতে দেখো কী রয়েছে, বেশি ঠান্ডা বলে। অপশান বিতে কী রয়েছে দেখো, বায়ুর চাপ বেশি বলে। অপশান সিতে বায়ুর চাপ কম বলে। অপশান ডিতে সৌরশক্তি কম বলে। তো দার্জিলিংয়ে কি তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান 20 দাগের সি, বায়ুর চাপ কম বলে। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? অপশান এতে জলে, অপশান বি বাতাসে, অপশান সি কাঁচে, নাকি অপশান ডি শূন্য মাধ্যমে। তো কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? এক্ষেত্রে 21 দাগে সঠিক উত্তরে যাবে অপশান ডি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, ফিউজ তারের উপাদান কি? ফিউজ তারের উপাদান কি? অপশান এতে নিকেল, অপশান বিতে টিন ও সীসার সংকর, অপশান সিতে সীসা, নাকি অপশান ডিতে টিন। তো ফিউজ তারের উপাদান কি কি? এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে 22 দাগের অপশান বি, অর্থাৎ টিন এবং সীসার সংকর ধাতু মিলে এই ফিউজ তারের উপাদান তৈরি হয়। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 23 প্রশ্ন, নিচের কোনটি, এটা কোনটি হবে, ঠিক আছে, নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? তো নিম্নের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? দেখো অপশানগুলো কী রয়েছে, অপশান এতে গ্রাফাইট, অপশান বিতে গ্রানাইট, অপশান সিতে অ্যান্থ্রাসাইট, নাকি অপশান ডিতে কোনোটি নয়। তো নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে 23 দাগের অপশান এ, অর্থাৎ গ্রাফাইট হচ্ছে তড়িৎ এবং তাপের সুপরিবাহী। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সকলে জানাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। সাথে সাথে ভিডিওটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করতে কেউ ভুলো না কিন্তু। নেক্সট দেখো তারপর 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মুখ্য জনন অঙ্গ? তো মুখ্য জনন অঙ্গ নিম্নের কোনটি? অপশান এতে যোনি, অপশান বিতে ফ্যালোপিয়ান নালী, অপশান সিতে জরায়ু, নাকি অপশান ডিতে ডিম্বাশয়। সেক্ষেত্রে 24 দাগের সঠিক উত্তর কী হবে? আর নিচের কোনটি মুখ্য জনন অঙ্গ? না, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ডিম্বাশয় হচ্ছে মুখ্য জনন অঙ্গ। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে দেখো না, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কি অশ্রুক্ষরণ বাড়ায়, নাকি শুধু রস নিক্ষেপের কারণ, না অশ্রুক্ষরণ কমায়? অপশান ডিতে রয়েছে কি, অপশান ডিতে রয়েছে পাক রস ক্ষরণ কমায়। তো এক্ষেত্রে 25 দাগের সঠিক উত্তর কী হবে? না 25 দাগে কী বলছে যে প্যারাসিম্প্যাথেটিক কী করে, না এক্ষেত্রে হবে অশ্রুক্ষরণ কী করে বাড়ায়, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে অশ্রুক্ষরণ বাড়ার জন্য। ওকে, নেক্সট দেখো তারপর 26 নম্বর প্রশ্ন, হৃদস্পন্দন হয় নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা? হৃদস্পন্দন যে আমাদের ঘটে সেটা নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা? অপশানগুলো কী রয়েছে দেখো, অপশান এতে হাইপোথ্যালামাস, অপশান বিতে সেরিব্রাম, অপশান সিতে থ্যালামাস, নাকি অপশান ডিতে মেডালা। তো এক্ষেত্রে 26 দাগের সঠিক উত্তর কী হবে? না হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা? এক্ষেত্রে 26 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ হাইপোথ্যালামাস দ্বারা হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়? এই নয়গুলো কিন্তু দেখবে। তো কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়? অপশান দেখো কী রয়েছে, অপশান এতে মিউসিন, অপশান বিতে গ্লাইসিন, অপশান সিতে লাইসিন, এবং অপশান ডিতে প্রোলিন। তো 27 দাগের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ, অর্থাৎ মিউসিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, মূত্রের একটি অস্বাভাবিক উপাদান কি? স্বাভাবিক বলেনি এখানে, অস্বাভাবিক বলেছে। তো মূত্রের অস্বাভাবিক উপাদান কোনটি? অপশান এতে দেখো কী রয়েছে, ইউরিক অ্যাসিড, অপশান বিতে গ্লুকোজ, অপশান সিতে রয়েছে দেখো ক্রিয়েটিন, এবং অপশান ডিতে রয়েছে NaCl। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, মূত্রের কোনটি একটি অস্বাভাবিক উপাদান? এক্ষেত্রে 28 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ গ্লুকোজ হচ্ছে মূত্রের একটি অস্বাভাবিক উপাদান। নেক্সট তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন কি বলছে, শরীরের ভিতর যে ইউরিয়া উৎপন্ন হয় সেটা কোন অঙ্গ থেকে? অপশান এ বৃক্ক, অপশান বিতে মূত্রথলিতে, অপশান সি ফুসফুসে, নাকি অপশান ডি যকৃতে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, শরীরের ভিতরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃৎ থেকে। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান ডি। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন কি বলছে,
না, নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হচ্ছে ক্যারাটিন নামক প্রোটিন। যে ক্যারাটিন প্রোটিন থাকে সেটা নিম্নের কোনটি? চুল ও ত্বক, পালক ও পশম, নখ ও শিং, নাকি সবকটি? তো এক্ষেত্রে আমরা জানি চুল ও ত্বকের মধ্যেও থাকে, আর কিসে থাকে? পালকের পশম মধ্যে থাকে, নখ ও শিংয়ের মধ্যে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন ডি, অর্থাৎ সবকটির মধ্যে কিন্তু থাকে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় কোন গাছে? শ্বাসমূল ঠেসমূল প্রশ্ন আছে দেখবে এরপরে। তো শ্বাসমূল দেখা যায় কোন গাছে? দেখো অপশান কি রয়েছে? অপশান এতে রয়েছে কাঁঠাল, অপশান বিতে নারকেল, অপশান সিতে গোরান, নাকি অপশান ডিতে বকুল? তো শ্বাসমূল দেখা যায় কোন গাছে? এক্ষেত্রে 31-এ তাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ গোরান গাছে কিন্তু শ্বাসমূল দেখা যায়। ওকে, নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন যেটা বললাম যে ঠেসমূল দেখা যায় কোন গাছে? ঠেসমূল দেখো অপশানগুলো কী রয়েছে? অপশান এতে অশ্বস্থ, অপশান বিতে নারকেল, অপশান সিতে শিমুল, নাকি অপশান ডিতে কেয়া? তো আমরা ছোটো থেকেই পড়ে এসেছি যে ঠেসমূল দেখা যায় কোন গাছে, না এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ কেয়া গাছে ঠেসমূল দেখা যায়। নেক্সট 33 নম্বর প্রশ্ন, এই বিভিন্ন যে রেভলিউশন সেগুলো থেকে প্রশ্ন আসে। নীল বিপ্লব, হলুদ বিপ্লব, গোলাপি বিপ্লব, গোল বিপ্লব, ধূসর বিপ্লব, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সবুজ বিপ্লব, দেখো হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন কোন বিষয়ের সাথে যুক্ত? অপশান এতে মাংস, অপশান বিতে তৈলবীজ, অপশান সিতে জল, নাকি অপশান ডিতে ঔষধ? তো হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 33-এর দাগের অপশান বি, অর্থাৎ তৈলবীজের সাথে যুক্ত হচ্ছে হলুদ বিপ্লব। নেক্সট তারপর দেখো প্রশ্ন 34 নম্বর, গ্রহাণুপুঞ্জ, এটা হবে গ্রহাণুপুঞ্জ হবে, কী হবে? গ্রহাণুপুঞ্জ। তো এই যে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রোনয়েডস কোন দুটি গ্রহের মধ্যে দেখা যায় বা দেখতে পাওয়া যায়? অপশান এতে পৃথিবী ও মঙ্গল, অপশান বিতে মঙ্গল বৃহস্পতি, অপশান সিতে পৃথিবী ও শনি, নাকি অপশান ডিতে রয়েছে বৃহস্পতি ও শনি, এবং অপশান ডিতে রয়েছে বুধ ও শুক্র। তো 34-এ তাকে সঠিক উত্তর কী হবে? না, গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রোনয়েডস দেখা যায় অপশান বি, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে কি দেখা যায়? গ্রহাণুপুঞ্জ। তোমরা কমেন্ট করো যে লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ, এটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? অপশান এতে ব্রহ্মপুত্র নদীতে আসামে, গঙ্গা নদীতে বিহারে, কাবেরী নদীতে কর্ণাটকে, এটা কর্ণাটক হবে, ঠিক আছে, কর্ণাটকে, নাকি অপশান ডিতে মহানন্দা নদীতে পশ্চিমবঙ্গ? তো আমরা সকলে জানি মাজুলি দ্বীপ আসামে দেখা যায়, এবং একটা উত্তর রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আসামে, এখানে কিন্তু মাজুলি দ্বীপ দেখা যায়। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? অপশান এতে দেখো কী রয়েছে? বিহারের সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, নাকি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে, নাকি উত্তর পশ্চিমঘাট অঞ্চলে? তো 36-এর দাগের সঠিক উত্তর কী হবে? যে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান কি? অপশান বি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। নেক্সট তারপর 37 নম্বর প্রশ্ন কী রয়েছে? না, ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? এটাও কিন্তু বিবেক করে রাখো, ভারতের পুরাতন তৈলক্ষেত্র কোনটি? অপশান এতে দেখো কী রয়েছে? মোরান, অপশান বিতে বোম্বে হাই, অপশান সিতে ডিগবয়, এবং অপশান সিতে ডিগবয়, এবং অপশান ডিতে রয়েছে আঙ্কলেশ্বর। তো এক্ষেত্রে আমরা সকলে জানি ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র হচ্ছে কোনটি? অপশান সি, অর্থাৎ ডিগবয় হচ্ছে ভারতের সবচেয়ে পুরানো তৈলক্ষেত্র। কোন রাজ্যে অবস্থিত ডিগবয়? কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, যে সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন সেগুলো হচ্ছে কোনগুলি? তো অপশান এতে রয়েছে দক্ষিণ এশীয় দেশের, অপশান বিতে দক্ষিণ আমেরিকা দেশের, অপশান সিতে দক্ষিণ আফ্রিকা দেশের, নাকি অপশান ডিতে এশিয়া ও আফ্রিকা দেশের? তো সার্ক যে দেশসমূহের আঞ্চলিক সংগঠন সেটা হচ্ছে দক্ষিণ এশীয় দেশের, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন 39, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? তো দেখো অপশান এতে রয়েছে মাঝি নদী ওয়ানাকবরি, অপশান বিতে তাপ্তি নদী গুজরাট, অপশান সিতে কৃষ্ণা নদী কর্ণাটক, নাকি অপশান ডিতে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ? তো নাগার্জুন সাগর ড্যাম কোন রাজ্যে এবং কোন নদীর উপর অবস্থিত? না 39 সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। কোনোদিনই কৃষ্ণা নদী কর্ণাটক হবে না, কী হবে? অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? তো অপশান এতে বিহার, অপশান বিতে মধ্যপ্রদেশ, অপশান সিতে উত্তরপ্রদেশ, নাকি অপশান ডিতে মহারাষ্ট্র?
তো সকলে জানি যে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে, এক্ষেত্রে 40 থেকে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে। আজকে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি নেক্সট, যেটা হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লাখনি কোনটি? দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লাখনি কোনটি? অপশান এতে দেখো তালচের, অপশান বিতে বোকারো, অপশান সিতে রানীগঞ্জ, নাকি অপশান ডিতে কী রয়েছে বিশ্রামপুর। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে রানীগঞ্জে দামোদর অঞ্চলের যে রয়েছে সেখানে উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লাখনি কোনটি? তালচের, বোকারো, রানীগঞ্জ কোনটি হবে? সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই ছিল তোমাদের আজকে মোট 40টা জিকে প্রশ্ন, যেখানে মিক্সড জিকে আলোচনা করা হলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করো। সাথে সাথে বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি ওটা অবশ্যই অন করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক বা যে ক্লাসগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। অবশ্যই সেখান থেকে ক্লাসগুলো এক এক করে তো দেখবেই, সাথে সাথে টেলিগ্রাম যে অফিসিয়াল রয়েছে সেখানে যুক্ত হবে, কারণ এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করা হবে। তো নেক্সট পরের ভিডিও একটা নিয়ে আসবো, অবশ্যই পাশে থাকো, সাথে থাকো। ধন্যবাদ, জয় হিন্দ।